নিবেদিত বিনোদন আড্ডায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সারা ফায়রুজাইমা। বাংলা গানের ঐতিহ্য আর সোনালী দিনের কালজয়ী সৃষ্টিগুলোকে নিজের কণ্ঠে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার যে কজন শিল্পী আছেন তাদের মধ্যে তিনিই অন্যতম। বিশেষ করে পুরনো দিনের কালজয়ী গান পরিবেশনায় তিনি গড়ে তুলেছেন নিজস্ব স্বতন্ত্র পরিচয়। আন্তরিক পরিবেশনার মাধ্যমে তিনি শ্রোতাদেরকে নিয়ে যান সোনালী এক সময়ের ভুবনে। স্টুডিওতে আছেন সঙ্গীত শিল্পী জিনিয়া জাফরিন লুইপা। স্বাগত লুইপা, কেমন আছেন? অনেক ধন্যবাদ, ভালো আছি। আপনি কেমন আছেন? খুব ভালো আছি, অনেকদিন পর দেখা হলো, খুব ভালো লাগছে। গানের কথা দিয়ে শুরু করি। গেল বছর তো ছিল একটা চুরি ছমছম, এবার মন নিল সে নিয়ে একেবারে তুমুল একটা হিট গান। এই গানের পেছনের গল্পটা একটু শুনি। চুরি ছমছম আসলে আমার নিজের ইউটিউব চ্যানেল যেটা লুইপা, সেখান থেকে রিলিজ করেছিলাম। তানভীরের মিউজিক অ্যারেঞ্জমেন্ট ছিল, আবিরের লেখা ছিল, আর সেই গানটাকে প্রেজেন্ট করেছে চমক। তো পরে যখন গানটা মানুষ বেশ নিল, আমি তো সবসময় দেখা যায় যে আমার চ্যানেল থেকে মৌলিক গানের পাশাপাশি কিছু কাভার্সও করি। কিন্তু আমার মাথায় আসলো যে আমাদের এই কম্বোটা নিয়ে যদি আরেকটা গান হয় তাহলে বোধহয় চুরি ছামছাম যেহেতু মেয়েদের গান ছিল, এবারও হয়তো মেয়েদেরকে নিয়ে যদি একটা গান করি তাহলে মেয়েরা খুব পছন্দ করবে। একটু সাজগোজ, একটু ঢং ঢাং নিয়ে যদি গান হয়, তো এই গানটাও ওরকমই একটা গান। বাট এটার প্ল্যানটা আসলে আমার ছিল না। এফটিউন আমাদেরকে প্রপোজ করলো যে আমরা যেন এই কম্বোটা নিয়ে একটা কাজ করি। সো আমিও গাইলাম গানটা। এখন মানুষ বেশ ভালোই বাসছে গানটাকে। মানে এটা তো একটা হচ্ছে যে ওভারঅল, কিন্তু একটা গান তৈরির পেছনে আমার বিশ্বাস যখন আপনি যাচ্ছেন, রিহার্সেল করছেন বা লিখছেন, ছোট ছোট অনেক গল্প থাকে। এমন কোনো বিশেষ কোনো গল্প মনে পড়ে? বিশেষ কোনো গল্প যত কিছু আছে সবকিছু চুরি ছামছাম নিয়ে আছে। মন আচ্ছা। নিল সে নিয়ে আসলে অত গল্প নেই। তার কারণ হচ্ছে গানটা আমি আগের দিন গেয়েছি, পরের দিন গানটা রিলিজ হয়ে গেছে। এটাও কিন্তু একটা অনেক বড় গল্প, একদিনের মধ্যে গান রিলিজ হয়ে যাওয়াটা। আর এটার ভিডিওটা আগে হয়েছে, যেহেতু নাজমুল ইভান এটার ভিডিও প্ল্যানটা আগে করেছিল। সো আমি ভিডিও দেখে দেখে, ওই যে অনেক সময় টিভিসির ভয়েস দেওয়া বা ডাবিং করার জন্য যে কাজটা করা হয়, গানটা গাওয়াটা আসলে ওরকমই হয়েছে যে আমি দেখছি চমক কিভাবে লিপসিং করছে বা কি গাচ্ছে, কি নাচছে। ওটা দেখে দেখে আসলে ওই এক্সপ্রেশনের গানটা আমার গাওয়া। তাহলে একটু গানটা শুনে ফেলি, তারপরে আমরা বাকি গল্পে যাব। ওকে, যেহেতু খুব শর্ট টাইমে গাওয়া, আমার লিরিকও ওরকম এখনো মুখস্থ হয় নাই আসলে। যেটুকু মনে আছে আমি ট্রাই করি। ডেকে না মন আমার ঘরে, বসে যে যাব বন্ধুর ঘরে, ফিরে ফিরে দেখি শুধু তারে, এ মনের বারান্দায় উকি মারে। প্রথম দেখায় আমি গলে গলে যাই, সিনেমার মতো ওর না উড়ে যায়। চিঠি আসে বন্ধুর গোপনে, জড়িয়ে ধরে সে আমায় স্বপনে। মন নিল সে, মন নিল সে, মন টেকে না ঘরে, কেড়ে নিল সিধা সাধা মন জাদু করে। বাহ, মজার। গানটার বিটটা কিন্তু খুব মজার। আমার যদি ওভাবে শোনা হয়নি, বাট আজকে যে আমি অবশ্যই শুনবো। গানের বিটটা অবশ্যই খুব মজার। থ্যাংক ইউ সো মাচ। বাট একটু ডিফারেন্স আছে, এটা আমি একটু বলে নেই। সেটা হচ্ছে ওই গানটাও আবির লিখেছে, এই গানটাও আবির লিখেছে, বাট দুই আবির এক আবির না। মানে ওই গানটা লিখেছে সিফাত আব্দুল্লাহ আবির, আর এই গানটা লিখেছে আবির হাসান। দুজনই সিলেটি র্যাপার। সো এটা একটু সবার কাছে জিনিসটা একটু ক্লিয়ার করে দিচ্ছি যে দুই আবির কিন্তু এক আবির না। কিন্তু গান দুই আবিরেরই সুন্দর, এটা হচ্ছে আসল কথা। একদমই তাই। আমি যদি একটু পেছনের গল্পে যাই, ছোটবেলা তো কেটেছে বগুড়ায়। বগুড়ার গল্প হলে আমার খুব শুনতে ইচ্ছা করে। আমারও যেহেতু নানুর বাড়ি বগুড়া, আপনি বগুড়ার মেয়ে। ছোটবেলাটা কেমন ছিল? মানে ছোটবেলার লুইপার গানের সাথে যোগাযোগটা কেমন ছিল? গান নিজে থেকে শিখতে চেত নাকি মায়ের ইচ্ছা ছিল? ছোটবেলায় আমাদের বাড়িতে আসলে কেউই গান করেন না, কিন্তু গান শুনতে আমার বাবা খুব পছন্দ করেন। তো ওই শুনে শুনে আমার একটা গানের প্রতি ভালোবাসা হয়েছে। তারপর আমার মার উদ্যোগে আসলে আমাকে শিশু একাডেমিতে নিয়ে যাওয়া হয়। ওখানে আস্তে আস্তে আমি গান শিখি। শুধু গান না, অনেক কিছু শিখি। পরে আমার বাবা বলেন যে কোনো একটা বেছে নাও, কারণ গান, নাচ, কবিতা আবৃত্তি, তারপরে ছবি আঁকা, সবকিছু একসাথে তো হবে না। তখন আমার কেন জানি মনে হলো যে গানটাই বোধহয় আমাকে বেশি টানে। গান গাওয়া শুরু করলাম। আর ছোটবেলার গল্প যেটা মনে পড়ে, যে আমি স্কুল কলেজে অনেক বেশি প্রিভিলেজড ছিলাম, যে আমি গান করতাম, সে কারণে সবার ভালোবাসা পেতাম। আর ওটাই আমাকে খুব ইন্সপায়ার করতো।
তার মানে দর্শকের সামনে গান গাইতে ভালো লাগে। এই প্রশ্নটা আমি শেষ দিকে করি, তাহলে এখনই জেনে ফেলি যে আসলে প্লেব্যাক নাকি নিজের একার জন্য গান করা, নাকি দর্শকের সামনে মঞ্চে গান, কোন জিনিসটাতে বেশি পছন্দ? আমার মনে হয় যে কোনো শিল্পী প্লেব্যাক করতে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, কারণ এটা একটা স্বপ্নের জায়গাটা, ভালো লাগার জায়গা। কিন্তু আমার যেহেতু ওই সুযোগটা অনেক বেশি হয়ে ওঠেনি, সেই কারণে দেখা যায় যে আমি নিজে নিজের গান প্রডিউস করি, নিজেই নিজেকে নিজের ফিল্মি প্যাটার্নের গান হলে কেমন হতো সেই এক্সপেরিমেন্টগুলো আসলে আমি আমার নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে করে থাকি। বাট স্টেজে যখন দেখি যে সবাই কানেক্ট করছে আমাকে, এর থেকে ভালো লাগার আর কোনো কিছু নাই। একদম শুরুতে বলছিলাম যে পুরোনো দিনের গান নিয়ে, পুরোনো দিনের গানের প্রতি কি আলাদা কোনো ভালোবাসা কাজ করে, বা ছোটবেলার স্মৃতি, বা কোথা থেকে এই গানগুলো? তো এখন তো নতুন গানগুলোও মানুষ কভার করে, কিন্তু আপনার মাঝে পুরানো দিনের গানগুলো কভার করার টেন্ডেন্সিটা একটু বেশি। আমি যেটা বলছিলাম যে আমার গান শেখাটাই কিন্তু হয়েছে গান শুনে শুনে। আমাদের বাড়িতে দেখা যেত রাতে আমি একটা গান শুনে ঘুমাচ্ছি, ঘুমিয়ে গেছি, ওই ওই যে অটো স্প্লিট করতো যে ক্যাসেটটা, সকালবেলা ঘুম থেকে উঠে শুনি যে বাজছেই, গান বাজছে। তো গান শুনে শুনে যেহেতু গানের প্রতি ভালোবাসা হয়েছে, আমার ওই গানগুলোর প্রতি এমন একটা ইমোশন কাজ করে, আমি ওগুলো গাওয়ার লোভ সামলাতে পারি না। সে কারণে কিন্তু আমি দেখা যায় মৌলিক গানের পাশাপাশি অনেক সময় কাভার্স করে থাকি, যেরকম সিলন মিউজিক লাউঞ্জে আমার তোমার আকাশ দুটি চোখে গানটা আমার মৌলিক গানের থেকে বেশি ভালোবাসা পেয়েছে, বেশি ভিউয়ার্স হয়েছে। রিসেন্টলি একটা গান রিলিজ হয়েছে এই মাসেই, এই গানটাও শ্রদ্ধেয় শিল্পী চিত্রা সিং এর গাওয়া, কত পথ গিয়ে মেশে। এই গানটাও সিলন মিউজিক লাউঞ্জ থেকে এসেছে। আমার নিজের ইউটিউব চ্যানেল থেকেও আমি চেষ্টা করি, যখন থামবে কোলাহল রুনা ম্যামের বার্থডেতে করেছিলাম, এরকম কিছু কিছু আমার আসলে একটা প্রচেষ্টা থেকে যায়। আমরা একটা পুরোনো দিনের গানের মধ্যে যেটা লুইপার পছন্দ, এমন একটা গান শুনবো, কিন্তু বিরতি থেকে এসে। দর্শক, হক নিবেদিত বিনোদন আড্ডা থেকে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সাথেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি হক নিবেদিত বিনোদন আড্ডায়। লুপা, বলছিলাম যে পুরানো দিনের গান শুনবো, তবে তার আগে একটু যদি পুরানো দিনের গল্প জানতে চাই। গানের শুরুটা ঢাকায় আসার, যেহেতু ছোটবেলার গল্প শুনলাম, ঢাকায় আসার পর রিয়েলিটি শো থেকে আসা, কি মনে হয় যে রিয়েলিটি শো থেকে আসলে কি আসলে একটু বেশি প্রিভিলেজ পাওয়া যায়? কারণ মানুষের কাছে ইতিমধ্যে পরিচিত হয়ে যাওয়া যায়, মানে এখনো তো যারা গান করছে, আসতে চাচ্ছে, তাদের জন্য আমি জানতে চাই যে প্ল্যাটফর্মটা আসলে কোনটা হলে ভালো হয়। কাইন্ড অফ প্রিভিলেজড, যে হুট করেই সব মানুষ জেনে গেল যে ইন্ডাস্ট্রিতে নতুন মানুষের এন্ট্রি হলো, নতুন শিল্পীর আগমন হলো। এটার জন্য তো একটা সময় লাগে, তো সেই পথটা আসলে খুব ইজি করে দেয়। কিন্তু এটার আবার অনেক সাইড এফেক্টস থাকে না, মেডিসিনের যেরকম সাইড এফেক্টস থাকে, এরকম এটারও সাইড এফেক্টস আছে। সেটা হচ্ছে দেখা যায় যে আমরা একটা প্ল্যাটফর্ম থেকে এসে ইন্ডাস্ট্রিতে ছড়িয়ে ছিটিয়ে বিচরণ করছি, আমাদেরকে গাইড করার কেউ নাই। তখন দেখা যায় যে আমরা নিজের বুদ্ধিতে নিজে যেটা ভালো বুঝলাম সেটাই করলাম, যার কারণে একদম শীর্ষে পৌঁছানোর যে পথটা, সেটা তো একা একা জেনে যাওয়া যায় না। একটা নতুন জায়গায় ঢুকে কিন্তু হঠাৎ করেই আবার মনে হয় যে কিসের মধ্যে এসে পড়লাম, এরকম একটা ব্যাপার থেকে যায়। আসলে ওইরকম প্রপার গাইডেন্স যদি না থাকে, বা কেউ যদি পেট্রোনাইজ না করে, বা ওই যে একটা পৃষ্ঠপোষকতার ব্যাপার থেকে যায়, আমার মনে হয় যে আমাদেরকে রিয়েলিটি শোতে নেওয়ার পরে যে গ্রুমিংটা করানো হয়, ওটা থেকে বের হওয়ার পরে আমাদের লাইফটা কেমন হবে সেটা নিয়েও একটা গ্রুমিং করানো উচিত আসলে। চমৎকার একটা কথা। আমার মনে হয় এটা এখন যারা অনেকে গান করছে, গান আসছে, এবং এখন কিন্তু আমার মনে হয় একদম শুরুর থেকে এখন যত সময় যাচ্ছে, শোজগুলোও বাড়ছে, মানুষের একটা প্রস্তুতি তৈরি হচ্ছে। আগে আমি জানি না, আপনার গল্পটা আমার কখনো শোনা হয়ে ওঠে যে কিভাবে রিয়েলিটি শোর জন্য অডিশনে আসা, এখন কিন্তু একটা প্রস্তুতিও থাকছে। গানের কথায় যাই, একটু গান শুনে ফেলবো, তারপরে আবার কথা বলবো। যেহেতু বলছিলাম পুরোনো দিনের আপনার পছন্দের গান কোনটা, সেটা আমি ওই যে বলছিলাম যে রুনা ম্যামের বার্থডেতে প্রতি বছর গান করা হয়। ইভেন আমার চুরি ছামছাম গানটাও কিন্তু রুনা ম্যামের বার্থডেতেই এসেছিল। সো একবার আমি যখন থামবে কোলাহল এই গানটা কভার করেছিলাম রুনা ম্যামের কোনো এক জন্মদিনে, উনি খুব অ্যাপ্রিশিয়েট করেছেন। আমি এটা একটু ছোট করে আপনার গাই। পছন্দের শিল্পীর জায়গা থেকেই করা, বা আইডল যাকে বলা হয়। একদম তাই। আমি রুনা ম্যামকে প্রথমে শিল্পী হিসেবে খুব পছন্দ করতাম, আইডল মনে করতাম। কিন্তু যতই তার সাথে মিশলাম, তাকে দেখলাম, তার আশীর্বাদ পেলাম,
তখন তারপর থেকে আসলে শুধু শিল্পী না, একজন মানুষ হিসেবে আমি ওনাকে অনেক বেশি ভালোবাসি। নতুন রূপে নতুন স্বাদে বাজারে এসেছে হকের সুগার ফ্রি ডাইজেস্টিভ বিস্কুট হক। সো ওই ডেটা আসলে আমার জন্য খুব স্পেশাল। গিয়ে শোনা একটু ছোট করে। হ্যাঁ, ছোট না, এই গানের অনেক রিকোয়েস্ট আমার কানে কিন্তু আসছে, এটা একটু বড় করে আমরা শুনতে চাই কিন্তু। হ্যাঁ, আকাশের উজ্জ্বল তারাটা মিট মিট করে শুধু জ্বলছে, বুঝে নিও তোমাকে আমি ভাবছি, তোমাকে কাছে রাখছি। ও ঘুমিয়ে পড়ো না বন্ধু আমার, জেগে থেকো সেই রাতে, যখন থামবে কোলাহল, ঘুমে নিঝুম চারিদিক। কি চমৎকার না, কি চমৎকার একটা গান, ঠান্ডা মেজাজের গান, যেন মনে হচ্ছে চারিদিকটা ঠান্ডা হয়ে গেল। একদম। আর এই গানটা দিয়ে আসলে আমার রিয়েলিটি শো শুরু হয়েছিল। আমার রিয়েলিটি শোতে যাওয়ার আমার কোনো প্ল্যান ছিল না, আমার মা রেজিস্ট্রেশন করেছিলেন। বাহ। সো গানগুলো আমার মনে আছে যে আমার মা শুনে শুনে একটা ডায়েরিতে নোট করে, ওনার নিজের হাতে লেখা। সো এই গানটাই আমি প্রথম পরিবেশন করেছিলাম। চমৎকার না, সব প্রতিটা গানের সাথে আমার মনে হয় একটা করে স্মৃতি থাকে, তাই না? আসলেই তাই। বলছিলেন যে প্লেব্যাকের খুব একটা সুযোগ হচ্ছে না বাকি, আমি যদি একটু জানতে চাই যে ইন্ডাস্ট্রিতে তো এখন অনেক, আমাদের কিন্তু একটা সময় আমাদের মনে হয়েছিল যে যেন একটু এলোমেলো, এখন কিন্তু আমাদের অনেক সঙ্গীত শিল্পী, অনেক সুন্দর সুন্দর নতুন নতুন গান আসছে। যদি একটু এভাবেই জিজ্ঞেস করি একটু ডিরেক্টলি যে গানের ইন্ডাস্ট্রিতে, গানের শিল্পীদের ইন্ডাস্ট্রিতে আসলে রাজনীতি কতটুকু? রাজনীতি না, ওইটাকে অনেকে ডিফাইন করে সিন্ডিকেট হিসেবে, Syndicate, বাট হ্যাঁ। আমি মনে করি সিন্ডিকেট ইজ আ গুড থিং। কারণ প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা ফিডব্যাক থাকে না। আমি তো অনেক ফাঁকিবাজ, অনেক অলস, সো ওইটারই রিটার্ন পাচ্ছি আমি, যে আমার সুযোগ কম হচ্ছে। বাট আমার মনে হয় যে যারা ধরেন যে মিউজিক ডিরেক্টর থাকেন, তাদের দৃষ্টির মধ্যে, সীমানার মধ্যে যারা থাকেন, তাদেরকে নিয়ে তো চিন্তা করবে যে ওকে দিয়ে এই গানটা গাওয়ালে হয়তো একটা গুড রেজাল্ট আসবে, একটা গুড ডেলিভারি দিতে পারবে, সে একটা বিশ্বাস আসে। বাট আমরা দেখা যায় অলসতা করে হয়তো ওনাকে সেই ইয়েটা দিচ্ছি না, ওনাদেরকে সেই কলটা দিচ্ছি না, বা ওনাদেরকে সেই আউট অফ সাইট হয়ে যাচ্ছে না, তখন আউট অফ মাইন্ড অটোমেটিক্যালি। তাহলে আমাদের অবশ্যই প্রত্যাশা থাকবে রূপা যাতে একেবারে আউট অফ সাইড না হয়, এবং একটা মেয়ে যার এতগুলো গুণ, যে কিনা শুধু বাংলায় না আরো 5-6টা ভাষায় গান গেতে পারে। এবার আমি একটু এটা জানতে চাই যে এতগুলো ভাষায় গান শেখা বা গান গাওয়াটা কিভাবে শুরু হলো? আমি একদম ছোটবেলায় শিশু পুরস্কার প্রতিযোগিতা হয় বাংলাদেশে, তো ওই প্রত্যেক বছর আমি যখন পার্টিসিপেট করতাম, আমি প্রতি বছরই গোল্ড মেডেলিস্ট হয়েছি, প্রতি বছরই ফার্স্ট হয়েছি। হওয়ার পরে একটা বাছাই পর্ব হয়, সেখান থেকে 8 জনকে নিয়ে তাদেরকে জুনিয়র অ্যাম্বাসেডর নাম দিয়ে দেশের বাইরে পাঠানো হয়। বাহ। সেখানে অনেকগুলো দেশের বাচ্চারা আসে। একটা ব্রিজ ক্লাব আছে জাপানে, জাপানে ওই আয়োজনটা এখনো হয়, প্রতি বছরই হয়। আমার ওই আয়োজনটাতে যাওয়ার সৌভাগ্য হয়েছে। তো তখন আমি ফার্স্ট জাপানিজ ভাষায় গান শিখি, এবং ওইটা আমাকে খুব আনন্দ দেয় যে ওখানে গিয়ে আমি এতগুলো দেশের বাচ্চাদের সামনে গিয়ে গান পরিবেশন করছি, তাও আবার একটা জাপানিজ গান, একটা বাংলা গান। তারপর থেকেই না কোনোভাবে হয়ে যায়। দেখা গেছে আমি গত বছর চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ ডেতে, ওইটার যে সেলিব্রেশন হয়েছে শিল্পকলা একাডেমিতে, ওখানে ওনারা আমাকে বললো যে আপনার তো চুড়ি ছামছাম গানটা অনেক হিট হয়েছে, আপনি এই গানটা পারফর্ম করেন। বাট আমার কাছে মনে হলো যেহেতু ওনাদের চাইনিজ আর্টিস্ট আছে, শিল্পী আছে, সো কেন একটা কোলাবোরেশন হলে তো বেশ ভালোই হয়। বাহ। সো আমি একটা প্রপোজাল দিলাম, এবং সেই চাইনিজ আর্টিস্ট আমাকে নিজে গান তুলে দিলেন, গান শেখালেন, গান গাইলাম, খুব ভালো সাড়া পেলাম। এভাবে করে আবার দেখা যায় যে আমাদের সেনাবাহিনীর আয়োজনে অনেক সময় অন্য দেশের সেনাপ্রধান আসেন, তাদেরকে যখন আমরা গান গেয়ে শোনাই, পাশাপাশি একটা যে দেশ থেকে উনি এসছেন ওনাকে এন্টারটেইন করবার জন্য সেই দেশের ভাষায় একটা গান কোন করি। কোন দেশের ভাষার গান আপনি গেয়েছেন যদি একটু আমাদেরকে বলেন? এটা তো অনেক বছর ধরে হয়ে আসছে। আমি নেপালি ভাষা একটা গান করেছি, জাপানিজ করেছি, টার্কিশ করেছি, চাইনিজ করেছি। ছোটবেলায় তো মরক্কো জাপানে থেকে তো যে সেনাপ্রধান এসেছিলেন, ওই ভাষায় একটা গান করেছি।
এই তো অনেক অনেক বেশ অনেকগুলো ভাষাই করেছি, 6-7টা একটা ভাষা। বিদেশি গান শোনার, কোনটা শোনাবেন আমাদেরকে? ছোট্ট করে একটা শোনান না। আমার মনে হয় যে জাপানিজ যে গানটা করেছিলাম, দেখা যায় কি মানে যখন যে গানটা করি গানটা বেশিক্ষণ স্টে করতে চায় না মেমোরিতে, কারণ এখন তো একটু বয়স হয়েছে, বাট ছোটবেলায় যেটা শিখেছি ওটা কিন্তু সবসময় মনে থাকে। জাপানিজ একটু ছোট করে শোনাতে পারি যেটুকু মনে আছে। সেকাইজু ওকোদায়েতে আমানিয়ারি ওকোদায়েতে মিন্না সোরে জোরেতে ওৎসোনাতো চেসানা সাসেকাই সেকাই ও সেমাই সেকাই ও ওনাজি সেকাই ও আমারোই দাতাহিতো তোসু। কিচ্ছু তো বুঝিনি, কিন্তু খুব সুন্দর। এটা একটা বাংলাও একটু যদি আছে, একটু একটা বলতেন, ইংলিশও মনে হচ্ছে যেন আছে। গানটা সুরটা খুব পরিচিত। একদম, এটা আমরা অনেক সময় অনেক রিংটোন বা অনেক জায়গায় বেজে ওঠে, কলিং বেল, ওটার আওয়াজে শুনি, কারণ এই টিউনটা কিন্তু খুবই পরিচিত। বাংলাটা হচ্ছে আমাদের পৃথিবীটা হাসি কান্নায়, আমাদের পৃথিবীটা আশা নিরাশায়, এসো এখানে গড়ি চির সাম্যবাণী। এই তো মানে বাচ্চাদের জন্য এই গানটা করা হয়েছিল আমার মনে হয়। চমৎকার একটা গান। আরো গান আর গল্প শুনবো, তার আগে আরেকটা বিরতি নিয়ে নিতে হচ্ছে। দর্শক, হক নিবেদিত বিনোদন আড্ডা থেকে নিচ্ছে আরো একটা বিরতি, সাথেই থাকুন। বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি হক নিবেদিত বিনোদন আড্ডায়। আপনাদের সাথে আছি আমি, সারা ফায়রুজাইমা। আর আড্ডা হচ্ছে লুইপার সাথে। আড্ডা, গান, গল্প সবই হচ্ছে। সবই হচ্ছে। আচ্ছা, একটা জিনিস খুব জানতে চাই, এখন যেটা হয় যে এখন তো গানের প্রচারণা একদিক থেকে ভালো, যে আপনি যেরকম বলছিলেন যে সব দিকে সুযোগ না হলে নিজের মতো নিজে এক্সপেরিমেন্টটা করতে পারছেন নিজের চ্যানেলে। এবং আরেকটা আমার মনে হয় যে এখন প্রচারণার মাধ্যম হচ্ছে টিকটক শর্টস বা রিলস যেগুলোকে বলি। আপনার কাছে কি মনে হয় আসলে এটার এক ধরনের যেরকম প্রচারণা পাচ্ছে, আবার এমন কি হচ্ছে যে মানুষের পুরো গানটা শোনার আসলে ধৈর্য কমে যাচ্ছে, অল্প অল্প পার্টগুলো শুনছে? কোন জিনিসটা আসলে হচ্ছে? ধৈর্য কমে যাচ্ছে মানুষ এখন খুব ইজি জিনিস, খুব শর্ট জিনিস পেতে পছন্দ করে। এই যে টিকটক বা রিলস এর মাধ্যমে জানান দিয়ে দেয় যে আমরা বেশি বড় গান পছন্দ করি না, যার কারণে আমাদের গানের এটা কিন্তু লেন্থটা কিন্তু কমে এসছে। আমার যেরকম লাস্ট গানটা এলো ওটা হচ্ছে 2 মিনিট 17 সেকেন্ডের গান। সো গান তো আগে আমরা 5-6 মিনিটের গান শুনেছি, এবং সেটাতে মিউজিক্যালি ছিল 4.5 মিনিট, ইফ আই এম নট রং। এত এক্সপেরিমেন্টাল কাজ থাকতো মিউজিক্যালি, এখন কিন্তু মিউজিক্যালি ওভাবে আমরা এনরিচ করতে পারি না এটাকে। সো এটা একটা প্রবলেম যে আমাদেরকে মানে ভাবতে হয় যে পুরো বিষয়টা কত কম্প্যাক্ট হবে। আর্টিস্টদেরকে না এখন শুধু আর্ট নিয়ে না, পাশাপাশি আমার মনে হয় যে বিজনেস নিয়ে ভাবতে হয় যে এটা কতটা মানুষ, এটার গ্রহণযোগ্যতা কতখানি। কারণ গান তো অনেক বেশি প্রডিউস হচ্ছে না, ওই যে সবাই তো আমাকে কাজে নিচ্ছে না, আমি নিজেই বা নিজের গান কয়টা প্রডিউস করতে পারবো। সেই জায়গাটা মাথায় রেখে আমার মনে হয় যে আর্টিস্টরা এখন বিজনেসম্যান হয়ে গিয়েছে। কিন্তু লোপা, আমি একটু যদি আপনার যেহেতু আলোচনায় করছি যদি বলি, আমার কাছে কিন্তু মনে হয় কিছু কিছু সময় যেরকম আমারও মনে হয় যে একটা রিলসে যে গানটার টিউনটা কানে লেগে গেল যে আচ্ছা হ্যাঁ ভালো লাগছে, ওটা কিন্তু আবার শোনাও হচ্ছে, সেটাও কিন্তু একটা আছে, সেটা কি হচ্ছে না? সবকিছুরই তো একটা গুড সাইড ব্যাড সাইড দুইটাই আছে। সো আমি এটাকে পজিটিভলি নেই, কারণ টিকটক রিলস এর মাধ্যমে কিন্তু আমরা জানতে পারি যে ম্যাস পিপল কোনটা পছন্দ করছে। আদারওয়াইজ সবাই এসে মূল গানটা শুনবে সেরকম মানুষ আসলে খুবই কম। একদমই। এবার অনেকক্ষণ যেহেতু কথা হয়ে গেল, আবার একটা গান শুনে আবার ফেলি। গান। এমনও তো প্রেম হয়। আচ্ছা, গত পরশুদিন ছিল আমাদের কিংবদন্তি শিল্পী সৈয়দ আব্দুল হাদী স্যারের জন্মদিন। স্যারের বেশ কিছু গান বা ওনার ট্রিবিউট শো করার সৌভাগ্য হয়েছে আমার। তো এই গানটাও ওনারই গাওয়া, এবং দুটো ভার্সন আছে এই গানটার। ওনার গাওয়া একটা ভার্সন আছে, এবং শ্রদ্ধেয় আলাউদ্দিন আলী স্যার এবং শ্রদ্ধেয় আমজাদ হোসেন স্যার, এই দুজনের সম্মিলিত একটা সৃষ্টি। ছোট করে শোনাতে পারি একটু। এমনও তো প্রেম হয়, ও চোখের জলে কথা কয়, এমনও তো প্রেম হয়, ও চোখের জলে কথা কয়, নিজে নিজে জ্বলে পুড়ে ও পাষাণে বাঁধে
চমৎকার, তাই না? আগেকার দিনের গানের একটা আলাদা আবেশ আছে। একদম তাই। এই জায়গাগুলো থেকে আপনার নিজে যখন আপনি গান করছেন তখন আসলে আগেকার দিনের গান বা সুর আপনার গানকে কতটুকু প্রভাবিত করে? অনেক বেশি প্রভাবিত করে আমার। এই জন্য আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা শিল্পীর তো আলাদা আলাদা জনরা থাকে। যেহেতু আগের গান শুনে আমার মিউজিক টেস্টটা গ্রো করেছে, তো আমার কাছে কেন জানি মনে হয় যে আমার ভয়েসে আইটেম সং বা একটু ফার্স্ট নাম্বার, একটু ডান্স নাম্বার এগুলো ম্যাচ করে না, খুব একটা যায় না। আমার নিজেরও শুনতে ভালো লাগে না। বাট আমি যখন কোনো সফট মেলোডি গান করি তখন ওই যে একটু গোল্ডেন ওল্ড এজের গোল্ডেন সংস গুলা, ওই গান যেগুলোকে আমরা যে সংগুলোকে ওই বলি। গানগুলোর একটা ছাপ আসলে থেকে যায়। আমার গাইতেও আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি সে গানগুলো। আমরা একদম শেষের দিকে তার আগে ছোট্ট করে জানতে চাই জুলিপা, ভবিষ্যতের পরিকল্পনা কি? কেমন গান নিয়ে আগানোর ইচ্ছা? 5 থেকে 5-10 বছর পরে নিজেকে কোথায় দেখতে চান? আমি কখনোই কোনো কিছু পরিকল্পনা করিনি, বা মানে আমার লাইফের কোনো সেক্টর নিয়ে আসলে আমি পরিকল্পনা করিনি, সেটা গান হোক, আমার পার্সোনাল লাইফ হোক। যাই হয় ফ্লোতে সবকিছু ফ্ললেস যাচ্ছে, আমার কাছে ভালোই লাগে। এবং আমি অনেক ব্লেসড, এত মানুষের ভালোবাসা পাচ্ছি। এটা প্ল্যান না করে যদি এত মানুষের ভালোবাসা পাওয়া যায় তাহলে বাকিটার প্ল্যান করার দরকার নেই, অটোমেটিক্যালি ভালো কিছু হোক। চমৎকার। একদম বলছিলাম যে শেষ করতে হবে আমাদের, তবে শেষ করার আগে যেহেতু আপনাকে পেয়েছে আরেকটা গান ছোট্ট করে একটু Sure, শুনতে চাই, আমি please। যে গানটা নিয়ে নতুন করে মানুষ আমাকে ভালোবাসছে, চুরি ছামছাম, ওটা একটু ছোট করে শোনাই দিই। Please। এই সারা জামানা খুঁজে দে বাহানা, আমি তোর কাছে ছুটে যাওয়ার, টিকে থাকে না এই মন বেপানা, শুধু বারে বারে করে তোর আবদার। নয়নে তোর ছবি আঁকা, অন্তরেতে ছায়া, লাভ নাই জানি তবু ভাবি একে পাগল মায়া। হাতে চুড়ি ছমছম বাজে, বসে না মন কোনো কাজে, প্রেম আসে যায় মনে তোকে না পাওয়ার কারণে। হাতে চুড়ি ছমছম বাজে। থ্যাংক ইউ Thank you. সো মাচ। দর্শক, এই ছিল আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।